আপনি যে কথাটা বললেন ভারত বয়কট সরকার কি মিসগাইডেড, একটু ছাড় দিতে চেয়েছেন সরকারকে। সরকার আসলে মিসগাইডেড। এই সরকার হলো ভারত বয়কটি যে আন্দোলন করেছে, আমরা রিজভী সাহেবকে দেখেছি, মনে আছে যে তিনি তার বইয়ের শুধু পেটিকোটটা ছাড়া সবকিছু তিনি পুরে দেখিয়েছেন ইন্ডিয়া বয়কট করবেন, তার মানে তিনি ইন্ডিয়ান পণ্য সামগ্রী নিয়মিত ব্যবহার করেন। যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আজকে আপনি যেটা বললেন ইন্ডিয়া বয়কট, মিসগাইডেড না। মিসগাইডেড হবে কেন? তারেক রহমান কি দুধের শিশু? তারেক রহমান তো দুধের শিশু না, এত কিছু বোঝার এটা বোঝে না। তবে তিনি এই এই যে দল, যে দলটা এখন ক্ষমতায়, এখন কিন্তু বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, সবগুলোই সরকারি দল। বাংলাদেশে এখন এই মুহূর্তে যা চলতেছে আওয়ামী লীগ ভার্সেস অল, মানে দুইটাই এ। আবারও বলতেছি, বাংলাদেশে এখন দুইটা এ আছে, আওয়ামী লীগ ভার্সেস অল। বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া সারা পীর, তারপর আরো যত আমার ভাবির পোলাদের অনুরোধ আসরের এমপি রয়েছে, এমনকি আমাদের যারা সুশীল কুশীল বুদ্ধিজীবী রয়েছেন, তারা সবাই এখন এক পক্ষ। তারা কি পক্ষ? কোন পক্ষ? আওয়ামী লীগ ভার্সেস তারা সকলে। তো তারা যেহেতু, আর এদের উদ্দেশ্য কি, এদের লক্ষ্য কি? বিএনপি জামাতের আসল তাদের ম্যানিফেস্টো কি, তারা কি বলে রাজনীতি করে? তাদের বক্তব্য একটাই, তা হচ্ছে যে ভারত বিরোধিতা করা, মুক্তিযুদ্ধ বিরোধিতা করা। আর তো কোনো তাদের কিছুই নাই। গণতন্ত্রের কথাই বলেন বা শরিয়ার কথা বলেন, এগুলো তো তাদের ভাওতাবাদী। তাদের উদ্দেশ্য হলো ভারত বিরোধিতা করতে হবে, মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে হবে। তাদের তো আর কোনো উদ্দেশ্য নাই। তো তারা তো ভারতে কিভাবে যায়? কিন্তু আমাদের একটা প্রবাদ আছে যে হ্যাঁ করলে ভালা, না করলে আরো ভালা। তো এই যে বিএনপি বা তারেক রহমান বা মুসলেকা সরকার বা এই যে জামাতের সাথে মিলেঝিলি সরকার, যারা গেল না ভারতে, তারা কোন যুক্তিতে গেল না? কি যুক্তিতে গেল না? ঠিক এর মা, তার মা খালেদা জিয়া এই কাজটাই করেছিলেন। প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিল, তার সাথে দেখা করে নাই, আমাদের স্পষ্ট মনে আছে। দেখা করে নাই খালেদা জিয়া। অজুহাত কি? তখন জামাতের অর্ধ দিবস হরতাল ছিল, সেটা পালন, সেই কারণে নাকি তিনি ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির সাথে দেখা করবেন। ফলাফল কি? মাত্র 17 বছর বিরোধী দলে ছিল। তো এইবার ভারতে না যাওয়ার জন্য দেখেন কয় 17 বছর বিএনপি কে বিরোধী দলে থাকতে হয় বা দলটির অস্তিত্ব থাকে কিনা, সেটা দেখবেন। কারণ বেগার্স, ভিক্ষুকদের কোনো চয়েস থাকে না, তারা কোনো শর্ত দিতে পারে না। তো ভারতকে শর্ত দেয় বাংলাদেশ। কোন সরকার? যে সরকার, মিশ্রকার সরকার, ভারতের তেল ছাড়া চলতে পারে না, ভারতের কাঁচামরিচ ছাড়া চলতে পারে না, ভারতের পেঁয়াজ ছাড়া চলতে পারে না, ভারতের ভারতের মুখী ছাড়া পর্যন্ত চলতে পারে না। জ্বালানি আর অন্যান্য জ্বালানি এবং বিদ্যুতের কথা বাদই দিলাম, তার সাথে আপনি যে পাঙ্গা নিয়েছেন, আমি আপনার চ্যানেলেও বলেছি, অন্যান্য চ্যানেলেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতে বলবো, বাংলাদেশ আমেরিকার সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 2 বেলা ভাত খেয়ে বাঁচতে পারবে, সমস্যায় পড়বে। মধ্যপ্রাচ্যের সাথেও যদি পাঙ্গা নেয়, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে হলেও ভাত পাবে, বাঁচতে পারবে। ভারতের সাথে পাঙ্গা নিলে না খেয়ে মারা যাবে। তাদের এত মুরত, ভারত বয়কট, ভারত বয়কট করুক না, ভারতের এম্বাসিটা বন্ধ করে দেয়, ভারত থেকে আমদানি বন্ধ করে দেয়, দেখি কত মুরত ঘোষণা দেয় এই সরকার। এই যে যারা ইন্ডিয়া বয়কট চিৎকার করছে, তারা তো 3 জন এখন মন্ত্রী, রিজভী সাহেব মন্ত্রী, ভিপি নুরা মন্ত্রী, জুনায়েদ সাকিরা মন্ত্রী। শুধু একবার ঘোষণা দিতে বলেন এখন প্রকাশ্যে যে ভারত থেকে কোনো জিনিস আমদানি করবে না, ভারতের সাথে ব্যবসা করবে না, ভারতের এম্বাসি থাকতে দিবে না, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখবে না। একটু মুরত যদি থাকে এই মুসলেকা সরকারের, এই মুসলেকা বিরোধী দলের আমার ভাবির পোলারা তো এখন এমপি, তারা ভারতের সাথে কোনো সম্পর্ক না রাখুক। আমরা একটু দেখতে চাই এই ঘোষণা দিতে এই সরকারের, দেখি এই সরকার কয়দিন টিকে, দেখি এই সরকার কয়দিন টিকে। তাদের বলেন যে ভারত থেকে চাল আনবে না, ভারত থেকে ডাল আনবে না, ভারত থেকে কাঁচামরিচ আনবে না, ভারত থেকে শিল্পের কাঁচামাল আনবে না, ভারত থেকে কোনো পণ্য আনবে না, শুধু ঘোষণা দিতে বলেন। দেখি এই সরকার কয়দিন টিকে, বলেন পারবেন কি? ফরিদ তাদের ভাই, ওর যারা আমাদের আমাদের কূটনীতিক, যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন,
তারা কি এই ক্রাইসিস গুলো বুঝতে পারছেন না, নাকি তারা বুঝতে পারলেও তাদেরকে পেছন থেকে কেউ বা কোনো পক্ষ টেনে ধরছে? না, তারা বুঝতেও পারতেছে, তারা ইচ্ছা করে এটা করতেছে। আপনি বলছেন তাদের টেনে ধরবে, মানে আপনি যদি আপনি সরকারের পরামর্শ দেন না কেন যে এটা ভুল, আপনি আমি বুঝতেছি, তারা বুঝে না, বা বিএনপি জানে না, তারেক রহমান জানে না, জামাতে আমির জানে না, কিন্তু সৎ মায়ের তোর সমস্যা নাই, পোলা দুধ খায়, দুধে মরুক আর না খায় মারুক, পোলা পাচক না পাচক যায় আসে না, তো যায় আসে তো যার সন্তান তার। তো এই দেশকে তো তারা ধারণ করে না। এই দেশে 12টা বাজলে কি, 14টা বাজলে কি, দেশ না টিকলে কি, তারা তো এই দেশকে ধারণ করে না। কোন পাগলে না জানে। মানে আচ্ছা, মানে ফরিদ ভাই, এটা এটা এই এই যে যেটা বললেন, তারা তো দেশকে ধারণ করে না, তারা কি এটা মনে করে যে ভারত বিরোধিতা করাটাই দেশপ্রেম? আপনার কি মনে হয়? বিরোধিতা করা তাদের কাছে তো দেশপ্রেম না, তারা তো দেশে মানেই না। তা না ভারত বিরোধিতা করা কি? শোনেন, বাংলাদেশের জেনারেল মুসলমান, আপনার মতো যারা মুসলমান, আমার বাপ মায়ের মতো যারা মুসলমান, তাদের কাছে ইসলামের স্তম্ভ 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আর যারা মাদ্রাসায় পড়ে, সেটা কওমি হোক আলিয়া হোক, তাদের জন্য ইসলামের স্তম্ভ হলো 6টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ বা সন্ত্রাস বা যুদ্ধ। আর বর্তমানে যারা বাংলাদেশি মুসলমান, তাদের হলো ইসলামের স্তম্ভ 7টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, যুদ্ধ, জিহাদ বা সন্ত্রাস। আরেকটা কি জানেন? আরেকটা হলো ভারত বিরোধিতা করা। এটাই মানে রঙ্গ। এখন বাংলাদেশে তো এখন নতুন করে হাদিস লেখা হবে, নতুন করে কোরআনের আয়াত নাজিল করা হবে, যে কবরে গেলে প্রশ্ন করা হবে ভারত বিরোধিতা করছো কিনা, তাহলে তুমি বেঁচতে যেতে পারবে না। কয়দিন পরে দেখবেন এই কথা বলবে। এখন তো কেবল বলতেছে যে ভারত বিরোধিতা করা হলো দেশপ্রেমের অঙ্গ, দেশপ্রেম। কয়দিন পরে বলবে ভারত বিরোধিতা করা ইসলাম। কয়দিন পরে বলবে ভারত বিরোধিতা করলেই তুমি বেঁচতে যেতে পারবে। এবং এটা দেখবেন মার্কেটে খাবে এবং বলবে। আপনি লিখে রাখেন, আপনার 2026-এর 18 আগস্ট আপনার চ্যানেলে এটা বললাম, এই বাংলাদেশে একদিন বলবে যে ভারত বিরোধিতা করাই ইমান, ভারত বিরোধিতা করলে বেঁচতে পাওয়া যাবে। লিখে রাখেন আপনি, সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, 5 বছর পরে, 10 বছর, এটা বলবে, বলবেই। আপনি লিখে রাখেন। এবং এইখানে অধিকাংশ বাংলাদেশিরা এটি কথাটা বলবে, এবং সেটা তারা প্রকাশ্য করবে। ফরিদ ভাই, একটা 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 ফটো কার্ড দেখাই, তাহলে আলোচনাটা আর একটু জমবে। আমাদের যুগান্তর পত্রিকার একটা ফটো কার্ড, আমি ডিটেইলটা পড়িনি, আমি ফটো কার্ডটাই ডাউনলোড করে নিলাম। ঢাকার স্মার্ট কূটনীতিক চালে কঠিন পরীক্ষায় দিল্লির চাণক্য নীতি। শোনেন, কয় তলে পড়লি, তলে পড়ছি, তাতে কি হয়েছে, সিমটি তো মারছি। এই হলো বাংলাদেশের কোন কূটনীতি আছে? এরা কূটনীতি বুঝে? কোন লোকটা কূটনীতি বুঝে, আমার একটু বুঝাই দেন। বাংলাদেশে এই মুহূর্তে যারা দেশ চালাইতেছে, তাদের কূটনৈতিক আকল আছে? আপনি বলেন আমাকে, কার আছে, নাম বলেন, আমি একটু তার নামটা শুনতে চাই। মানে চাপা মারার একটা, শুনেন, ফাত্রামির একটা সীমা আছে। আপনি ডিসেম্বরের পরে থেকে দেখতে পারবেন ভারত কি কি স্টেপ নিয়েছে। তারা কিন্তু ফরিদ ভাই, আরেকটু আজকের দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, তিনি আজকে একদম লেটেস্ট সর্বশেষও তিনি বলেছেন ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং সর্বশেষ আজকেও তিনি এই মন্তব্য করেছেন। জি, শুনেন, ভারতের সরলতাকে, ভারতের বদান্যতাকে, ভারতের প্রতিবেশী সুলভ আচরণকে বাংলাদেশের এই বাঙ্গু মুমিনেরা, এই বিএনপি, জামাত, এই পেয়ারা পাকিস্তান, এটা মনে করতেছে এটা হলো ভারতের দুর্বলতা। কিন্তু জানে না যে ভারত এই বাঙ্গুদের আব্বা পাকিস্তানকে বিনা বুলেটে ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে। বাংলাদেশকে যখন ফাইনালি চেকটা দিয়ে দিবে, এই বাংলাদেশ 500 বছর পিছনে পড়ে যাবে, না খেয়ে পালে পালে দলে দলে মরবে। এখনই তো 1 থেকে 1.5 কোটি ভারতে গিয়ে কামলা দিতে হয়। কেউ কামের বুয়া সাজে, দিল্লিতে, নয়ডাতে, কেরালায়, কাশ্মীরে, গুজরাটে, তারপর কলকাতায় দিন মজুরি কাজ করে। আনলে কি হয়, বান্দেগিরি করে ওই দেশে। আবার ওগুলো যখন ফিরে আসে তখন ঢুকতে দেয় না, কয় না এরা বাংলাদেশি না,
এরা বর্ডারে এসে চিৎকার করে তারা বাংলাদেশি, বাপদাদার নাম কি সব বলে, তারপর এরা বাংলাদেশি না, কিন্তু রোহিঙ্গাদের আইন আবার পাসপোর্ট দিয়ে দেয়। এই তো তাদের কূটনৈতিক মুরদ, এই তো তাদের কূটনীতিক আকল। এই কূটনীতিক আকল এতই আকল আলাদা, স্মার্ট, এতই কূটনীতি যে বাংলাদেশে 1 পয়সা বিনিয়োগ নাই। এতই স্মার্ট কূটনীতি যে বাংলাদেশে এই মুহূর্তে 2.5 থেকে 3 লক্ষ লোক এই গত 1 মাসে বেকার হয়ে গেছে, চাকরিজীবী। শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এত স্মার্ট কূটনীতি, এত স্মার্ট কূটনীতি যে যে এদের সেনাবাহিনী ছাড়া চলতে পারে না। সেনাবাহিনীর একটু বেড়াকে যাইতে বলেন, এই সরকার কয় মিনিট টিকে আমরা একটু দেখতে চাই, কয় ঘন্টা টিকে একটু দেখতে চাই। ধ্বজাভঙ্গ রোগীর মতো উষ্টাকা করে দাঁড়ায়। কলকাতার হারবার খেলেও আর এরা শুধু হবে না। শুধু সেনাবাহিনীকে যাইতে বলেন বেড়াকে ভিড়ে, তারপরে দেখতে পারবে হাউ মেনি পেডিতে হাউ মেনি গম, রাইস না। এগুলো আমার হাসি আসতেছে। এগুলো আমি বললাম তো, বাংলাদেশের মানুষ তো তারাই, যারা রিক্সালারাও বলে বাংলাদেশ ভারত দখল করবে, হাঁপানি রুগী বলে 7 সিস্টার দখল করবে, লিল্লাখর চামড়া নাই ফিরেরা বলে দিল্লি দখল করবে। বাংলাদেশের যারা আওয়ামী লীগ বিএনপি লিল্লা খায় বাসে, তারা বলে 1 কোটি মানুষ যাই ভারত দখল করে ফেলবে। যেটা তাদের আব্বা পাকিস্তান 170টা পারমাণবিক অস্ত্র নিয়ে স্বপ্ন দেখে না ভারত দখল করার। কিন্তু বাংলাদেশের এরা মোটামুটি খেজুরের ডাল, তারপর মৌলবীদের লাঠি বাড়ি, এগুলো দিয়ে মনে করতেছে তারা ভারত দখল করে ফেলবে। আপনি কল্পনাই করতে পারবেন না দীনেশ ত্রিবেদী, যেগুলো তাদের ভদ্রতা, এগুলো তাদের বদান্যতা। তারা অপেক্ষা করতেছে, তারা অপেক্ষা করতেছে। এরা আস্তে আস্তে। জি ফরিদ ভাই, আরেকটা লেটেস্ট তথ্য দেই। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফরে ওনার যে সফর সঙ্গীরা এবং তিনি সহ সেখানে যে হোটেল বুকিং করা হয়েছে, সে বুকিং এখনো বাতিল করেনি। আবার আজকে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যখন সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইল, তিনি বললেন লেটেস্ট কোনো তথ্য নেই। এখন এই যে হোটেল বুকিং এখনো বাতিল করেনি, তার মানে এখনো কি ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে, এমন কিছু মনে হয় আপনার? হতে পারে যে গাধা জল খাবে, একটু ঘোলা করে খাবে, আরেকবার স্বাদ লেখাবে, এরকম হতে পারে। আচ্ছা, তারেক রহমান যদি ভারতে না যায়, ভারতের কোন ক্ষতিটা হবে? কামলা যদি গৃহস্থর বাড়ি না যায়, তাতে গৃহস্থের কি ক্ষতিটা হবে? কিন্তু গৃহস্থ যদি কামলাকে ডাকে আর না যায়, কামলার কিন্তু কামলা দেওয়া বন্ধ হয়ে যাবে, না খাই মারা যাবে, ভাতে মরবে। আপনি দেখতে পারবেন, বললামই তো যে ভারত একটা নিরীহ প্রতিবেশী, শক্তিমান শক্তিশালী একটা নিরীহ প্রতিবেশী। তার জন্যই বাংলাদেশের এই পেয়ারা পাকিস্তানিরা, চামড়া নাই পীর চামড়া সারা পীর, বিএনপি জামাত হেফাজত, আমার ভাবির পোলারা বহুত ফাত্রামি করতেছে, বহুত তাবালিং করতেছে। ভারত যদি বার্মার মতো হইতো, পাকিস্তানের মতো হইতো, ইভেন ভারত যদি বাংলাদেশের লোকের মতো খাসিলত হইতো, এতক্ষণ বাংলাদেশের এই ফাত্রামি 5 মিনিটের মধ্যে ছড়াই ফেলাইতো, 5 মিনিটস। কিন্তু এরা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, আস্তে ধীরে। মানে যদি আপনি মানে হোমিও ওষুধের সাথে তুলনা করেন, মনে করেন এরা হোমিও ডোজ দেয় আস্তে 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 আস্তে। এরা তো মনে করতেছে বিরাট বীর হয়ে গেছে, ভারতের সাথে পাঙ্গা নিয়েছে, বিরাট কিছু হয়ে গেছে। বুঝতে পারবে ডিসেম্বরের পরে, জানুয়ারির 1 তারিখ থেকে বুঝতে পারবে এই সরকার। জানুয়ারির 1 তারিখ থেকে বুঝতে পারবে জামাত হেফাজত চামড়া নাই পীর চামড়া সারা পীর সবাই। দেখতে পারবেন ভারত কি গেমটা খেলে। ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না, দখল করতে পারবে, যেটা বারবার বলে এসেছি সেদিন। ফরিদ ভাই, এবার ফরিদ ভাই আপনাকে থামাই, এবার অন্য একটা প্রশ্ন দেই। প্রশ্ন বলতে প্রশ্ন না, আমরা ভারতীয় দুজন সাবেক সিনিয়র এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন দুজন কূটনীতিকের মন্তব্য একটু বিশ্লেষণ করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল। তিনি তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন বলে মন্তব্য করেছেন। এক, আবার সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বলেছেন তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। অর্থাৎ দু দেশের জন্য পরস্পর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে পারে, দরজা বন্ধ হয়ে যেতে পারে। এর পরিণতি কি ফরিদ ভাই? হ্যাঁ বন্ধু, তো আমি কি বললাম যে জানুয়ারির 2027 সালের জানুয়ারির 1 তারিখ থেকে ভারত কি করে, ভারত সরকার কি করে আপনি দেখতে পাবেন।
এই যে ফাতরামি আছে না, সব বন্ধ হয়ে যাবে। এরা তো মনে করতেছে পাকিস্তান পায়েস পাঠাবে, চায়না চাউল পাঠাবে, আমেরিকা ডলার পাঠাবে, এই আশায় তো বসে আছে। দেখতে পারবেন 1 তারিখ থেকে। শুনেন, পড়শির সাথে গোষ্ঠী খাটে না। ভারত বারবার ছাড় দিতেছে যে ভারত অহেতুক ঝামেলায় যেতে চায় না, ঝামেলায় যেতে চাচ্ছে না, কিন্তু ভারতকে ডেকে টেনে ঝামেলায় নিয়ে আসা হচ্ছে। এই যে তিনি যে কথাটা বলেছেন, গর্ত আসলে কবর করতেছে তারেক রহমান, বিএনপি, জামাত কিন্তু হ্যাপি। কেন জানেন? জামাত চাইতেছে যে বিএনপির সর্বনাশ হোক, কারণ জামাত বিএনপির সর্বনাশ হলেই তো জামাত আগামীতেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, নামে বেনামে ছলে বলে কৌশল যদি বিরোধী দল হওয়ার চান্স পায়। কারণ আওয়ামী লীগ পাওয়ারে আসার পরে, এই গণেশ উল্টে যাওয়ার পরে, ওয়াকার বাহিনী পালিয়ে যাওয়ার পরে, ওয়াকারের ভাইগনারা পালিয়ে যাওয়ার পরে, ভাইস্তারা পালিয়ে যাওয়ার পরে, ওয়াকারের চেলাপেলা পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে ডলার খাবে কে? যারা বিএনপি করে। জামাতের তো পলিসি আছে, তারা ফতোয়া দিয়ে তারা জামাতে বিএনপিতে তারা সব দেখবেন পালে পালে দলে দলে আওয়ামী লীগে যোগ দিবে। আর ওয়াজ মাহফিলে মনে করেন শেখ হাসিনা, বঙ্গবন্ধু এদের প্রশংসা শুরু করে দিবে। আর মোটামুটি আধা বেকুব আওয়ামী লীগ যারা, তারা এটা মেনে নিবে। এই যে মৌলভী সাহেবের আমাদের ওয়াজ করতে দেখবেন, লিখে রাখেন আপনি, আগামীতে যখন ডলা দেওয়া শুরু করবে, যে ডলা এখন আওয়ামী লীগকে দিতেছে, এর তো 3 গুণ বেশি ডলা দিবে। যেহেতু বিএনপি বড়, বিএনপি সামনে আসবে, বিএনপি সামনে, বিএনপি লোক বেশি ডলা খাবে, ছাত্রদল বেশি ডলা খাবে, এই শিবির জামাত এগুলো সব চলে যাবে আওয়ামী লীগের ব্যানার। সব দেখুন মোটামুটি তখন বঙ্গবন্ধুকে বলবে হজরত শেখ মুজিব, হজরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আল্লাহ, এগুলো বলে দেখবেন মৌলবীর ওয়াজ করা শুরু করবে। এই যখন বিএনপির উপরে ডলাটা পড়বে, তো মৌলবীদের তখন মোটামুটি আবার আওয়ামী লীগের লোকজন আবার মনে করেন এই যে কি কাজী ইব্রাহিমোভিচ, এই যে আর কাছে ট্র্যাক্টর মনোয়ার, বালাজারি, খালাজারি, সালাজারি, ডালাজারি, মুক্তি খুপ্তি যারা আছে, এদের নিয়ে দেখবেন আওয়ামী লীগ আবার ওয়াজ করা শুরু করবে। কিন্তু বিএনপি কোথায় যাবে? তো জামাত এনে চাইতেছে, তার আসতে এবার আওয়ামী লীগ অর্ধেক চলে যাবে আবার, আর অর্ধেক জামাত এমন ভাবে থাকবে, কিছু মায়ের খাবে, কিছু পলাবে। আর বিএনপি আওয়ামী লীগ যাতে আবার বড় কিছু ঘটে, সেই জন্য যে আপনি ঠিকই বলছেন, ফুড চেইন, এই ফুড চেইন বন্ধ করে দিবে, ফুড চেইন কেটে দিলেই বাংলাদেশের অবস্থা খাই। তো এরা তখন ডলাটা খাবে বিএনপি। দেখতে পারবেন এটা কবর, বিএনপি তার নিজের কবর খুঁজতেছে। বিএনপি কার বুদ্ধিতে করেছে আমরা জানি, এই পাকিস্তানের বুদ্ধিতে আর তুরস্কের বুদ্ধিতে এগুলো করতেছে। তো বিএনপি তার নিজের কবর খুঁজলো। আপনি লিখে রাখেন, ভারত যেই দিন ফাইনালি বাংলাদেশ নিয়ে ডিসিশন নেবে যে এই বদমাইশকে, এই ঘাটতে রাতের আর সোজা করা গেল না, মানে বেয়াদবকে আর সোজা করা গেল না, বানরকে তো মাথায় তুলে ফেলছে, বানরে কি করে মাথায় নামাইতে পারে ওটা কিন্তু যে বানর পালে সে জানে, যে কি করলে নামবে। ওই পাশের কঞ্চা দেওয়া পাশার মধ্যে 2টা বাড়ি দিলেই বানর কিন্তু কানটা ধরে যখন চাঙ্গা দিবে, লেঙ্গুর ধরে 2টা ঘোরানি দিবে, ঠিক হয়ে যাবে। নেড়িকুত্তা কিন্তু খুব ঘেউ ঘেউ করে, তারপরে যখন মুগুর 2টা ঠিক মতো মারবেন দেখবেন কুত্তা সোজা হয়ে যায়। বাংলাদেশের এই বিএনপির পরিণতি এটা হবে, জামাতের পরিণতি এটা হবে। তবে বাংলাদেশে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, তারপর যুদ্ধ, এগুলো আস্তে আস্তে চেপে আসতেছে। কারণ আগামীতে এই বাংলাদেশ থেকে এই দক্ষিণ এশিয়া অস্থিতিশীল করার জন্য একটা যুদ্ধক্ষেত্র দরকার। কারণ দেখবেন যে আগামীতে আমেরিকা আবার তালেবানদের সাথে সুসম্পর্ক হবে, ভারতের সাথে তো হয়ে গেছে, তাহলে যুদ্ধটা কোথায় হবে? যুদ্ধটার একটা জায়গা লাগবে, তো যুদ্ধের ক্ষেত্র বাংলাদেশ। সেই প্রসেসে চলতেছে এবং এটা হয়ে গেছে অলরেডি। ইসরায়েলের রাষ্ট্রদূত বলে দিয়েছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, জাতিসংঘ বলেছে আল কাদের ঘাঁটি আছে, স্প্রেড করতেছে। মানে আপনার জন্য তো গৃহযুদ্ধ হওয়ার জন্য বা যুদ্ধ হওয়ার জন্য তো ক্ষেত্র প্রস্তুত। আর বাংলাদেশের মানুষ অর্ধেক তো পাকিস্তানপন্থী, পেয়ারা পাকিস্তানি থাকবে। মাদ্রাসাগুলো তো এমনি বানায় নাই, অর্ধেক মাদ্রাসা তো আওয়ামী লীগ বানাইছে, আর অর্ধেক বিএনপি জামাত মিলে বানাইছে, আর অর্ধেক তো আওয়ামী লীগ বানিয়েছে। তো এই মাদ্রাসাগুলো নিয়ে একটা ঘটনা ঘটবে বাংলাদেশে, এতে তো ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এই দেশটা গৃহযুদ্ধ অবধারিত হয়ে যাবে। তবে 2027 সালে জানুয়ারি 1 তারিখ থেকে ভারতের গেম প্ল্যান গুলো তখন পরিষ্কার স্পষ্ট হয়ে আসবে। এটা গর্ত করে নাই তারেক রহমান, বিএনপি, এটা তাদের কবর খুঁড়েছে, এটা দেখতে পারবেন। আবার এই কথাটা 1 বছর 2 বছরের মধ্যে সত্য হবে। বললামই তো যে প্রণব মুখার্জির সাথে ফাত্রামি করার কারণে যদি 17 বছর তারেক রহমানকে ক্ষমতার লন্ডনে গিয়ে থাকতে হয়, তাহলে বিএনপি কে কত বছরের পরে কোথায়, সুদানে গিয়ে থাকতে হবে নাকি এই উগান্ডাতে, সেটা সময় বলে দিবে কত বছর থাকতে হবে। দেখতে পাবেন। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, ভারতের সাথে আমাদের অনেক বিষয় রয়ে গেছে, এগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা ছাড়া সম্ভব নয়।
আর ডিসেম্বরে আমাদের এই যেই কি বলে গঙ্গার পানি বন্টন চুক্তি, সেটার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। তখনই এটা নবায়ন করতে হবে, এজন্য তো আলাপ আলোচনা লাগবে। এখনো পর্যন্ত আলাপ আলোচনা শুরুই হয়নি, অর্থাৎ এখনো খাতা খোলা হয়নি যে কবে কখন কিভাবে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা। আর তিস্তার কথা তো অনেক দূরের হিসাব, তিস্তার কথা তো অনেক দূরের হিসাব, যেটা তো অলরেডি শেখ হাসিনা যে চুক্তিটা করেছেন গঙ্গার পানি বন্টন, অন্তত সেটাকেও যদি নবায়ন করা না যায়, এবং পানির জন্য বাংলাদেশ তিস্তাতে যেমনটা হচ্ছে এদিকেও তো ঠিক একই, পুরো বাংলাদেশটাই তো মরুভূমিতে পরিণত হবে যদি ভারত শত্রুতা করে এবং ওইভাবে যদি পানি ছেড়ে না দেয়, যেটা পাকিস্তানে হচ্ছে। পাকিস্তান অলরেডি আন্তর্জাতিক বিভিন্ন মহলে দেন দলবার করেও ব্যর্থ, কারণ ভারত ওই যে আন্তর্জাতিক আদালতের যে যে বিচার হবে বা যে ধরনের সালিসি হবে, ওই ধরনের প্রোটোকলে ভারত স্বাক্ষর করেনি, ভারত এগুলো মানেই না। তো না মানলে আলাপ আলোচনা ছাড়া আমরা সেটা পারবো না। এখন আমাদের এই দেশপ্রেমিক সরকার আমাদের জনগণের কথা ভেবে হলেও সেখানে যাওয়া উচিত, এবং আমাদের যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে জনগণের স্বার্থে তাকে যেতে হবে। এখন এমনটা মনে হচ্ছে কেউ কেউ বলছেন যে এটা এক ধরনের ইগো, এক ধরনের ভারত বিরোধী মনোভাব, যেটা তার নির্বাচনের আগে করে এসেছিল। এখন জনগণকে বা ওদের ভোটারদেরকে, ওদের সাপোর্টারদেরকে তারা এটা বোঝাচ্ছে যে হ্যাঁ, আমরা ভারতের বিরুদ্ধিতা করছি। তো ভারতের বিরোধিতা আপনারা করেন, ভালো কথা, আমরাও করি, সবাই মিলে কোরাসে ভারত বিরোধিতা করি। তো আমার ভারতের সাথে তো অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেগুলোর কি হবে? ফরিদ ভাই, এটা কি দেশপ্রেম হতে পারে? ফরিদ ভাই, এটা কি দেশপ্রেম হতে পারে? প্রশ্নই আসে না। এরা দেশপ্রেম তো এরা দেশেই বিশ্বাস করে না, দেশপ্রেম কিভাবে থাকবে? এরা বাংলাদেশে বিশ্বাস করে, জামাত বাংলাদেশে বিশ্বাস করে, সরমনে পীর জামাত বাংলাদেশে বিশ্বাস করে, হেফাজত বাংলাদেশে বিশ্বাস করে, বিএনপি বাংলাদেশে বিশ্বাস করে। যদি করতো তাহলে বঙ্গবন্ধুকে অস্বীকার করে কিভাবে? ৭ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দেয় কিভাবে? বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে কিভাবে? ৩২ নম্বর ভাঙে কিভাবে? এরা যদি বাংলাদেশে বিশ্বাস করতো, আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেবেন হইল? আপনি সরকারের সমালোচনা করা আর ইতিহাসকে অস্বীকার করা তো দুই জিনিস। সরকারের সমালোচনা থাকবেই, যে কেউ সরকারে গেলে তার সমালোচনা অবশ্যই করা উচিত, সমালোচনা না থাকলে তো সরকার ঠিক থাকবে না। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে যখন অস্বীকৃতি জানাবেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আপনি ভ্যানিশ করে দিবেন, যখন আপনি পাসপোর্টে ওই কোথাকার কোন ফাত্রা কি শাওয়াহাদি না মাওয়াহাদি না গাওয়াহাদি, কোথ থেকে কোন টোকায় মোকায় সাইদ মাইদের পাসপোর্টে আপনি তাদের ছবি দিবেন, তার মানে কি? তার মানেটা কি দাঁড়াইলো? আপনি বাংলাদেশকে মানেন না? ওই পাসপোর্ট আমার দরকার নাই তো, যে পাসপোর্টে সাইদের ছবি থাকবে। ওই পাসপোর্টের আমার দরকার নাই তো, যে পাসপোর্টে শাওয়াহাদির ছবি থাকবে। ওই পাসপোর্ট আমার দরকার নাই তো। ওই পাসপোর্টে কি মর্যাদা থাকবে? বঙ্গবন্ধুর সাথে তারা বিরাট বড় বীর হয়ে গেছে, তাহলে তারা কি বুঝাইতে চায় আমাদের? তারা এই বাংলাদেশ মানে না। তো আপনি যেটা বললেন, এরা ভারতকে বাইপাস করে যে চেষ্টা করতেছে, নিজের বীর মনে করতেছে। শিশু তার শক্তি সম্পর্কে জানে না। একটা 4 বছরের শিশু, সে তো বুঝে না, সে বড় মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে আসবে, ঢেল দিবে, চোখে খোঁচা দিবে, কিন্তু একটা চটকানা দিলে হয়ে যাবে তা তো জানে না। এরা হচ্ছে রাজনৈতিক ভাবে শিশু, এরা হলো রাজনৈতিক ভাবে শিশু। তারেক রহমান যে চিন্তা করতেছে ভারতের সাথে, আপনি যে ক্ষেত্র সৃষ্টি করলেন দেশপ্রেম দেখাইতে চায় গিয়ে, বললামই তো, এদের এদের রাগটা কোথায় ভারতের সাথে? এদের রাগ হলো ৭১। এদের রাগটা কোথায়? মুক্তিযুদ্ধ। ৯৩,০০০ পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণ করছে, এই বেদনা তারা কোনো বলতে পারতেছে না। এই দেশ ভেঙে পাকিস্তান, তাদের স্বাধীন পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, এই বেদনা তারা বলতে পারে না। এই কষ্ট তাদের বেদনা। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই বেদনা মিটে নাই, ছাত্রলীগ নিষিদ্ধ করে এই বেদনা মিটে নাই, শেখ হাসিনাকে বিতাড়িত করেও মিটে নাই। ভারতের সাথে পাঙ্গা নিতেই হবে। মানে সুখে খাইতে একবার ভূতে গেলাইছিল ২০২৪ এর ৫ই আগস্ট ঘটাইছে, এখন ভারতের সাথে পাঙ্গা নিতে হবে। এটা দেশপ্রেম বলে না, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। বিএনপি বুঝতে পারবে। সমস্যা হচ্ছে যে এই ক্ষতিটা শুধু বিএনপি নিজের জন্য করে নাই, বাংলাদেশের জন্য করেছে। এই ক্ষতিটা শুধু ভাবির পোলারা নিজের জন্য করে নাই, বাংলাদেশের জন্য করেছে। এই ক্ষতিটা জামাত এবং আরো যারা আছে এই দেশের বুদ্ধিজীবীরা সকল, তারা নিজেদের জন্য শুধু ক্ষতি। কারণ ফরদ মাজারের বাচ্চারা কোথায় থাকে? তারা তো বাংলাদেশে থাকে না। দৃক শহীদুলের নাগরিক কোন দেশে? তার পাসপোর্ট একটু দেখেন তো।
তাদের তো সমস্যা নেই, সমস্যা হলো আমরা যারা বাংলাদেশি তাদের সমস্যা। কিন্তু আমরা এই বাংলাদেশকে উদ্ধার করব, আমরা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী দেশ বিরোধীদের হাত থেকে আমরা উদ্ধার করব, জুলাই সন্ত্রাসীদের হাত থেকে এই বাংলাদেশ কিন্তু আমরা আজব কালো উদ্ধার করব জনগণকে সাথে নিয়ে, এবং জনগণ উদ্ধার করবে, করবেই। এইভাবে একটা দেশ চলতে পারে না যে দেশে বিনিয়োগ নাই 5 পয়সা, যে দেশে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই, চাপা মারে এত যে ভারত বিরোধিতা করে, ভারত ভারত ছাড়া তারা অনেক কিছু করতে পারে। তো ভারত থেকে তেল আনে কেন 82 লক্ষ লিটার? তেলটাও পাকিস্তান থেকে আনুক না, চালটা চায়না থেকে আনুক না, সৌদি আরব থেকে খেজুর এনে খাক না। এখনো তো দেখলাম ভারত থেকে খেজুর এনে খাইতেছে, ভারত থেকে খেজুর এনে বাংলাদেশ খাইতেছে, সৌদি আরব থেকে আনে না কেন? যেই দেশে, বললামই তো আপনি, জানুয়ারির 1 তারিখ, 2027-এর জানুয়ারির 1 তারিখ থেকে খেলা দেখতে পারবেন, তখন ভারত প্রকাশ্য নেমে যাবে। একবার চুপ ছিল, যেটা তারা পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য নীরব ছিল। তারা কিন্তু গেম প্ল্যান তারাও সাজিয়ে রেখেছে, তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে। তারেক রহমান এটা করলে কি করবে, ভাবির পোলারা এটা করলে কি করবে, তমক এটা করলে কি করবে, জামাত, এগুলো কিন্তু ভারতের বোকা মনে হয়। কোন শক্তিমান মানুষ যখন ছাড় দেয়, তার মানে এই না যে সে দুর্বল। আপনি যদি মানে যেই দেশের, ওই দেশের অর্থনীতি কত কত বিলিয়ন ডলারের, ওই দেশের আয়তন কত, ওই দেশের মানুষের সংখ্যা কত, তারা প্রযুক্তিতে জ্ঞানে কত আগে আছে, তারা অস্ত্র কত আগে আছে, তার সাথে আপনি পাঙ্গা নিতেছেন, নেন। আপনার যদি সুদান হওয়ার ইচ্ছা জাগে, আপনার যদি আফ্রিকা নাইজেরিয়া হওয়ার ইচ্ছা স্বাদ জাগে, তাহলে তো কেউ, আপনি যদি নিজের পায়ে নিজে কোরাল মারেন, কেউ তো ফিরাইতে পারবে না। ভারতের শেষ মুহূর্তে তাদের একটা অবস্থান থাকবে। ভারত কিন্তু বাংলাদেশের মতো নয়, তারা কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই বাংলাদেশকে যখন তারা মনে করবে শতভাগ যে এখন আর এই বাংলাদেশকে, তারেক রহমানকে বশ করা গেল না বা বশ হইল না, সে পাকিস্তানের পকেটেই থাকবে বা তুরস্কের পকেটেই থাকবে, ভারত যখন এটা 100% নিশ্চিত হয়ে যায়, আর কোনোভাবে মানানো যায় না, তখন ভারত জানে কি করতে হবে, যেটা বারবার বলে আসছি, ফুড চেইন কেটে দেবে। ভারতকে এই দেশের সাথে কোনো যুদ্ধের প্রয়োজন নেই, ভারতকে এই দেশে একটা গুলি করার প্রয়োজন নেই, ভারতের এই বাংলাদেশে একটা বার বিমানের উড়ানোর প্রয়োজন হবে না, তার একটা সৈনিকের জীবন দিতে হবে না। 71 সালে যদিও তাদের 14,000 থেকে 17,000 সৈনিক মতান্তরে আমাদের জন্য শাহাদত বরণ করেছে, কিছুই করতে হবে না। শুধু ভারতের ফুড চেইনটা কেটে দিবে, রপ্তানি বন্ধ করে দিবে, তাও করতে হবে না। আমি সহজেই সেটা বারবার বলে আসছি। ভারত সরকার যদি আমার এই কথা মানে, তাহলে বাংলাদেশ 2 মাসে টাইট হয়ে যাবে। একটা সহজ কথা, শুধু সে ঘোষণা দিবে ভারত সরকার যে বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, তাদের সাথে আমদানি রপ্তানি অমুক তারিখ থেকে বন্ধ হবে। জাস্ট 90 ডেজ ঘোষণা দিবে, ঘোষণা করতে হবে না। বলবে যে, মনে করেন জানুয়ারির 1 তারিখে ঘোষণা দিল ভারত সরকার যে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করব না, বাংলাদেশ থেকে কোনো জিনিস আমদানি ভারতে হবে না। কবে করবে এটা? আগামী ঘোষণা দিবে জানুয়ারির 1 তারিখে যে মার্চ মাসের 31 তারিখের পরে এপ্রিল মাসের 1 তারিখেই সবকিছু বন্ধ। বাংলাদেশের মানুষ 2 মাসে না খায় মারা যাওয়া শুরু, দুর্ভিক্ষ লেগে যাবে, যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করতে হবে না। এটা আগেও বলেছি, আবার বলে, এই একটা পলিসি ভারতের জন্য যথেষ্ট। ওই তারেক রহমান, ফারেক রহমান, ওই যে ওই মুসলেখা, ওই যে কি হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর ক্যাবিনেট, ওই জামাতের কি রাস্তায় পরে পাওয়া 77 জন এমপি, আর ভাবির পোলাদের 6টা অনুরোধের আসর এমপি, পেটে ভাত ঢুকবে না, পাবলিক পেটায় এদেরকে বঙ্গোপসাগর না ঢাকার মান্ডা খালে পাঠাবে। আওয়ামী লীগও লাগবে না। ভারত শুধু এই ঘোষণা দেয়, ভারত শুধু এই ঘোষণা দেয় যে আগামী 3 মাস পর, আফটার 90 ডেজ, আমরা একটা জিনিস বাংলাদেশে রপ্তানি করবো না। দেখেন বাংলাদেশে কি করে, এই একটা কথাই যথেষ্ট। এই একটা লাইনই শুধু ঘোষণা দিবে, বন্ধ করতে হবে না। বাংলাদেশের দেখেন মানুষ কিভাবে এদের পেটানো শুরু করে। 1 মাস খুব লাফালাফি করবে, 2 মাস আরো লাফালাফি করবে, 60 দিন পরে থেকে দেখবেন পাবলিক, যেখানে বিএনপির এমপি পাবে, যেখানে জামাতের এমপি পাবে, যেখানে ভাবে পেটানো শুরু করবে। এদের আত্মীয় স্বজন নিয়ে এদের পেটাবে। না আওয়ামী লীগ লাগবে, না ছাত্রলীগ লাগবে, না শ্রমিক লীগ লাগবে, কৃষক লীগ, না আমাদের লাগবে, না ভারতের সৈনিকের তো দরকারই নাই। শুধু এই ঘোষণাটা ভারত দেখেন কি ঘটে বাংলাদেশে। পাকিস্তান আসবে খাওয়াইতে, চায়না আসবে, আমেরিকা আসবে, দেখি কি ঘটে। জি ফরিদ ভাই, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো, ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শেখ হাসিনা আমার মাতৃসম, ভারতে থাকতে তার কোনো স্ট্যাটাস লাগে না। মানে ভারতের সরকার এবং বিরোধী দল
এই এই একটা একটা মানুষের ব্যাপারে তারা একমত হয়ে যাচ্ছে সবসময়। আমাদের দেশে হলে কিন্তু এটা একেবারে অসম্ভব ছিল। ঠিক অপোজিট, ঠিক অপোজিট, ঠিক হ্যাঁ অপোজিট হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করেন এই মুহূর্তে সকল ভারতের বিরোধী দল তীব্রভাবে নরেন্দ্র মোদী বিরোধী, বিজেপি সরকার বিরোধী। কিন্তু আপনি দেখেছেন শেখ হাসিনার প্রশ্ন সবাই এক। স্ট্যাটাস লাগবে কেন? শুনেন, 1 তারিখের পরে ডিসেম্বর মাসে তো ঝামেলা হবেই, বহু কিছু ঘটবে বাংলাদেশে, বহু কিছু ঘটে যাবে। এই যে দেখেন শেখ হাসিনা আমার মাতৃসভা ভারত থাকতে তার কোনো স্ট্যাটাস লাগে না। আর কি এরা তো খুব খুশি হইতেছে যে বিজেপি সরকার চলে গেলে শেখ হাসিনাকে তাদের হাতে দিবে, তারা ধরে নিচ্ছে চালায় বাজি দিয়ে দিবে, তারা চানাচুর বুট মুড়ি খাবে আর ফুটবল খেলা দেখবে আর শেখ হাসিনা ফাঁসি দিয়ে দিবে এই মনে করে। রাহুল গান্ধী কিন্তু সেটা কি করেছে, একেবারে পানি ঢেলে দিয়েছে, এটা আমরা জানি। বরং কংগ্রেস সরকার যদি এখন ক্ষমতায় আসে তাহলে দেখবেন যে আরেকটা, তারা এতক্ষণ বিজেপি তাও ছাড় দিতেছে, কংগ্রেস সরকার সরাসরি শেখ হাসিনার পক্ষে নিয়ে বিবৃতি দিবে, সরাসরি অলরেডি দিয়ে ফেলেছে বিরোধী দলে থাকতে। কি বলেছে, শেখ হাসিনা আমার মায়ের মতো স্ট্যাটাস লাগবে না। শুধু শেখ হাসিনা না, আগামীতে বাংলাদেশে যদি ডিসেম্বরে কোনো কারণে শেখ হাসিনাকে ঢুকতে না দেয় বা ঢুকতে না পারে, আপনি দেখতে পারবেন কি কি ঘটে ভারত থেকে, দেখতে পারবেন। বাংলাদেশের যে কোনো লোক যদি বলে আওয়ামী লীগ ভারতে বিষয় লাগবে না, কিচ্ছু লাগবে না। ওই যে একবার ঘোষণা দিছে না যে যারা হিন্দুরা নির্যাতিত হয়ে ভারতে ঢুকবে তাদের যে সকল সংখ্যালঘু তাদেরকে অবৈধ বলা যাবে না, ঘোষণা দিছে কিনা সিএএ তে। ঠিক ওইভাবে দেখবেন জানুয়ারির 1 তারিখ থেকে যদি কোনো কিছু, যদি শেখ হাসিনা দেশে ঢুকতে না পারে বাংলাদেশে, ভারত সরকার ঘোষণা দিয়ে দিবে যে যারা আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধের পক্ষে তারা ভারতে আসবে, কোনো পাসপোর্ট লাগবে না, ভিসাও লাগবে না। লিখে রাখেন আপনি আমার কথা, আপনি আমার কথা লিখে রাখেন, এটা করবে। আর এটা যখন ঘটবে দেখতে পারবেন বাংলাদেশে কি ঘটে। কারণ আওয়ামী লীগের তো অনেকেই এখনো ভয় পাইতেছে, নিরাপত্তা নেই, আত্মগোপনে সব ভারতে চলে আসবে একেবারে। দেখবেন 2 মাস 60 দিনের মধ্যে পরবর্তী দিকে দেখবেন বাংলাদেশের এই সমস্ত ভাবির পোলা বিএনপি জামাতের কি দৌড়ানিটা দেয়, কি দৌড়ানিটা দেয় দেশে। এরা তো পালায় আসতে পারবে, বিএনপি আওয়ামী লীগের লোকজন মুক্তিযুদ্ধের পক্ষে লোকজন পালানোর একটা জায়গা আছে ভারত, এরা কোথায় যাবে? আমি তো আওয়ামী লীগ নিয়ে একটু ভাবতেছি না। আমি এখন জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে গেলে কি হবে না হবে একটু ভাবতেছি না। আমি ভাবতেছি যে তারেক রহমান কোথায় যাবে। ভাবতেছে কি, এই যে যারা জামাত করে বিএনপি করে হেফাজত করে আমার ভাবির বলার দল, এরা মনে করে কি যে গাছের আগালে পানি উঠুক, দেখি শালা কাক থাকে কই, এটা হলো এদের সূত্র। কিন্তু এরা যে খাটাইশ আর শিয়াল, 1 হাঁটু পানি এলে ডুবে মরবো, এই চিন্তা তারা করে না। আওয়ামী লীগের লোক বললামই তো, জানুয়ারি থেকে দেখতে পারবেন ভারত কি কি স্টেপ নেয়। শুধুমাত্র ঘোষণা দিবে যে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষের যারা, তাদেরকে ভারতে আসতে ভিসা লাগবে না, তাদের অবৈধ বলা হবে না, গ্রেপ্তার করা হবে না। দেখেন কি ঘটে। ভারত থেকে 27 সাল থেকে ভারতের থেকে কোনো রপ্তানি হবে না, ভারতের ভেতরে মিছিল হবে, ভারতে এরা মিছিল করবে, আপনি নিশ্চিত থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্যার লুকস বিট, তাই নাকি? আমি অসুস্থ হতো, বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে বললাম তো মিছিল হবে অলরেডি আজকে, কিন্তু চাকমা নেতারা বলেছে যে বাংলাদেশে যেন কোনো জিনিস রপ্তানি না করে। এখন বলতো সেটা নাকি দেশ বিরোধী, কত বড় ফাত্রামি, এটা দেশ বিরোধী। এরাই তো বলে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট করে তুমি ওই দেশ থেকে তেল আনবা কেন? আমি নিজেই তো বলবো জানুয়ারির সময় তো আমি তো আমি 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 আমরা তো মিছিল করেই বলেছি ভারতীয় পণ্য বয়কট, ভারতের কোনো জিনিস এখনো আমরা বলি, কিন্তু আমাদের সরকার ঠিকই ভারতের পা চাটতেছে যে ওদের পণ্য নিয়ে আসতেছে। সোজা করে ফেলবো ডিসেম্বরের মধ্যে ব্যারাকে যদি সেনাবাহিনী না ফিরে, এই সেনাবাহিনী মিশন, হ্যাঁ মসমসায় মিশনের পাতা, ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে, নিশ্চিত থাকেন। আর 27 সাল থেকে বাংলাদেশে ভারত না বিদ্যুৎ রপ্তানি করবে না জ্বালানি দিবে, কয়দিন টিকবেন আপনি? আপনি দেখেন না ডিসেম্বর পর্যন্ত টিকতে পারেন কিনা। পাকিস্তান নিজেই তো বিকারিস্তান, আপনারা কি দিবে? জঙ্গি আর সন্ত্রাসী ছাড়া আপনারা কি দিবে, কি দেবে? আর একটা জিনিস বলি, এই বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যদি ভারতে হামলা করার স্বপ্ন দেখে থাকে, আপনি নিশ্চিত থাকেন লাহোর উড়াই দিবে আগে, বাংলাদেশে হামলা করার আগে। যদি কখনো বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে হয়, তার আগে দেখবেন সে লাহোরে হামলা করছে, তার আগে দেখবেন যে করাচিতে হামলা করছে ভারত, তারপরে বাংলাদেশে আসবে। বাংলাদেশে কখনোই হামলা করবে না, আগে করবেই না, আগে পাকিস্তানকে সাইজ করবে। কারণ জানে যে এখানকার এই নাটের গুরু কারা। এই যে বাংলাদেশে যে ভাবির পোলারা, মাদ্রাসা লিল্লা করেরা, জামাত বিএনপি হেফাজত চামড়া নাই পীর চামড়া ছাড়া পীরেরা ফালাফালি করে কেন, ওটা তো জানে পাকিস্তান, সোজা করে ফেলবে, চিন্তাই করতে পারবে না। জি।
ধন্যবাদ। ফরিদ ভাই, আর একটা খুবই মজার বিষয় আছে, আমরাও শেষ দিকে চলে আসছি আলোচনা। আমাদের রাশেদ হায়দার আসার কথা ছিল, উনি বোধহয় ওনার লাইভটা উনি লাইভে নিয়েই আছেন, সমস্যা লাইভে আছেন, আছেন। এখনো শেষ করতে পারেননি সম্ভবত। খুবই ছোট লাইভ ছিল, তারপরেও মনে হয় সেটা আরো লম্বা হয়ে গেছে। ফরিদ হ্যাঁ, ভাই, খুব মজার খবর আছে, সেটা হচ্ছে হজে গিয়ে নাগরিকদের ভিক্ষা না করার নির্দেশ দিল পাকিস্তান সরকার। সরকার নির্দেশ দিয়ে দিছে, তোরা হজে যাবি, উমরায় যাবি, কিন্তু বাবারা তোরা ভিক্ষা করিস না ওইখানে যাইয়া, আমাদের ইচ্ছে হচ্ছে। এখন জানা যায় পাকিস্তানে প্রায় 4 কোটি লোক ভিক্ষা করে আহ, আহ, ভিক্ষা করে তারা জীবিকা নির্বাহ। 4 কোটি! আহ, এত সংখ্যক মানুষ কেন সেখানে ভিক্ষাবৃত্তি এবং ইন্টারন্যাশনালি তারা ভিক্ষা করে? ফরিদ ভাই, কেন এটা করে? পৃথিবীর আর কোন দেশ, এই যে উগান্ডা টুগান্ডা যেগুলো আছে, ওই যে অনেক দেশ, আমরা বলি না গালি দিনা তোর বাড়ি উগান্ডা, মানে এরকম ওইসব দেশের লোকেরা তো এইভাবে গণহারে ভিক্ষা করে না। 4 কোটি মানুষের পেশা হচ্ছে ভিক্ষা আবার ওই পাকিস্তানে, দেশটাই কেন? হলো বাংলাদেশের আর ওই দেশটাই হলো বাংলাদেশের মুসলমানদের বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, সিংকুবামদের প্রিয় দেশ হলো পাকিস্তান। না, এই দেশটার এই করুণ অবস্থার কারণ কি ফরিদ ভাই? করুণ অবস্থা হওয়ার কারণ হচ্ছে এই সাধের ইসলামী পাকিস্তান। যেই দেশে যেই দেশে শুধু মোল্লারা যদি ফালাফালি করে, ওই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু মিলিটারি ফালাফালি করলে ওই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই দেশে মোল্লার মিলিটারি মিলে লাফালাফি করে, গণতন্ত্রের নাই। আজ পর্যন্ত পাকিস্তানের কোন সরকার 5 বছর টিকে নাই। সেনাবাহিনী প্রকাশ্য মাতাব্বরি করে। ওইখানে সেনা প্রধান নির্ণয় করে কে প্রেসিডেন্ট হবে, কে প্রধানমন্ত্রী হবে, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতায় থাকবে না, কোন মৌলবি ওয়াজ করতে পারবে, কোন মৌলবি ওয়াজ করতে পারবে না, সেনাবাহিনী নির্ধারণ করে। সেই দেশটা কি হবে? সাদের ইসলামীবাদ, ইসলাম নাম ধুয়ে পানি খেলে যে বেকার স্থান হইতে হয়, এটা প্রমাণ। আর এই যে চাপা ফরিদ মারতো না ভাই, যে একজন কমেন্ট করলো, ভিক্ষা করে পাকিস্তান 4 বিলিয়ন রেমিটেন্স আনে, বিশ্বাস করতে পারেন? কি বলে এটা? কি 44, না না বিশ্বাস উনি ঠিক হয়? উনি ভুল, না 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 উনি ভুল, 44 বিলিয়ন, 4 বিলিয়ন না, 44 বিলিয়ন ইনকাম করে তারা। মানে যেই দেশের জাতীয় ন্যাশনাল, যেই দেশের ন্যাশনাল প্রফেশনাল বেগিং, সেই দেশ নিয়ে বাংলাদেশের বাঙ্গুরা ফালাফালি করে। মানে এদের খুব শখ হয়েছে পাকিস্তানের মতো ভিখারিস্তান হইতে। আর অলরেডি জামাতের নেতা তো ঘোষণাই করেছিল জাকাত না খাওয়াবে ক্ষমতায় গেলে। তো এটাই হবে ভবিষ্যতে। বললামই তো, জানুয়ারি থেকে খেলা দেখতে পারবো। এই যে 2000 সালে তাহলে জানুয়ারি, আমাদের এই সেক্টরে আমাদের কর্মসংস্থান বাড়বে আগামীতে, এরকম মনে হচ্ছে আপনার? ভিসাই তো পাবেন না আপনি। যেই দেশে আল কাতার নেটওয়ার্ক আছে বলে ভিসা দিবে আপনাকে, আপনাকে তো কেউ ভিসাই দিবে না। যাবেন কিভাবে? চাইতে পারলেন না তো। এই বললাম তো, রোহিঙ্গাদের জায়গা দিয়েছিল না বাংলাদেশ, 12 লক্ষ 14 লক্ষ। এখন বাংলাদেশিদের রোহিঙ্গা হয়ে ভারতে গিয়ে থাকতে হবে। অলরেডি তো 1 কোটি থাকে। এই দেশের এই ফাত্রারা, এই বিএনপি জামাতের মতো ফাত্রারা বাইরে চাপা মারে। 1 কোটি থেকে 1.5 কোটি লোক ভারতে এখনো কামলা দিয়ে খায়, কামের বান্দিগিরি করে খায়, দিন মজুরি করে খায় বাংলাদেশের লোক। আর 1 কোটি লোক সীমান্তে চোরাগার বাড়ি করে খায়। এই 2 কোটি মানুষ বাংলাদেশের উপরে নির্ভরই করে না, ভারতের অর্থনীতির সাথে তাদের সম্পর্ক। এইটা যখন বন্ধ হয়ে যাবে, 2 কোটি কই যাবে? বললামই তো, ভারত শুধু বলবে যে আমরা বাংলাদেশের সম্পর্ক শেষ করলাম, আমরা বাংলাদেশের তোর সাথে আর জামো চলবো না। দেখেন কি ঘটে, দেখেন কি ঘটে বাংলাদেশে। না খেয়ে মারা যাবে এই দেশের মানুষ, পালে পালে, দলে দলে। ফরিদ ভাই, ফাইনালে এটা বুঝলাম যে আমাদের স্মার্ট কূটনীতি যেটা, সেটা সেটা কবলে পড়ে চাণক্য নীতি একেবারে পিষে গেছে নাকি? নাই মানে দেশ কি হলো কি বুট বলা যায়? কালাই, নাই দেশ হলো বুট কালাই সন্দেশ। চাণক্য নীতি পিছিয়ে পড়েছে। আর আমার সমাজে আকল আছে নাকি যারা সরকার চালায়? আমি তো কিছুই না, আমি নইছি। চাণক্য না, নীতি আমাদের বাবা। আমাদের ফরিদ ভাই খুবই জনপ্রিয় এই সংবাদ পত্র, মেইন স্ট্রিম মিডিয়া, তারা যখন এটা বলেছে, তাহলে তো এটাকে আপনি কি বলেন আমাদের এটা? এখন আপনি তলে পইরা যদি চিমটি জি, মারেন, আর কোন বলুন। আমি জিতছি, আপনি তলে পরে পাছার দলেন, পাছার বুঝলেন তো, কুস্তা কুস্তি, জাতাজাতি। তলে পরে যদি আমার চিমটি মারে, এখন আমি জিতছি জিতছি। তলে পড়ছিলাম, ফরিদ আমারে চাইপে যাইতে আমারে বদবায়ু ত্যাগ করাইছে, তাতে কি? আমি তো ফরিদের তলে থেকে চিমটি মারছিলাম। এরকম জেতা যদি আপনি জিতেন, আপনার আমি ঠকাবো কিভাবে? যেমন ইরানকে তামা তামা করে ফেলছে বাংলাদেশের বামপন্থীরা, আর বাংলাদেশের বাঙ্গুরা তো ইরানের জিতাই দিছে। দেখেন, এরকম জিতাই দিলে তো আপনি ঠকাইতে পারবো না। তো ওই যে বললাম, বাংলাদেশের কমান্ডে খুব শনি আছে। কারণ নিরীহ হইলেও ভারতের একটা সীমা আছে ধৈর্যের। ভারতের চাণক্য নীতির সব বুঝে বাংলাদেশ, সবাই মিলে। এরা বুঝতেছে না এখনো
যে আওয়ামী লীগ আগস্ট মাসে সবচেয়ে জনপ্রিয় একটা দল 2024 আগস্ট মাসে, আর এই 2026 আগস্ট মাসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এখন আওয়ামী লীগ, মাত্র 2 বছরে কাদের চাণক্য নীতিতে হয়েছে, আকল আছে। আর এই 4 মাসে বিএনপি চামড়া খুলে নিয়ে গেছে, ভারত এটাকে জানেই না তারা, অনেক কিছু আছে সমাজের ইশারা কাফি বুঝেন। এই মুহূর্তে সবচেয়ে অজনপ্রিয় দলটার নাম হচ্ছে বিএনপি, সবচেয়ে অজনপ্রিয় দল এই 4 মাসে। এটা কার কার কূটনীতি এটা জানে এরা? স্মার্ট কার্ড আলার যে কোন এত তাদের কূটনীতি, এত তাদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা, সেনাবাহিনী ব্যারাকের বাইরে কেন এটা তো আমি বুঝি না। আবার ভারতের থেকে তেল আনতে হয়, বুঝতে পারবে। ডিসেম্বরটা শুধু পার হইতে দেন, কোথাকার পানি ফরিদ কোথায় ভাই, গিয়ে পড়বে। এই যে ফরিদ ভাই, আমরা বিগত ওই যে আওয়ামী লীগের সময়, শেখ হাসিনা সরকারের সময় ভারত থেকে আমদানি হতো আমাদের 7, 7.5 বা 8 বিলিয়ন ডলার। এখন সেটা আসে 14 বিলিয়ন ডলার, মানে ডাবল হয়ে গেছে। মানে আগে বলা হতো বাংলাদেশ ভারতের বাজার, এখন বাংলাদেশ তো ভারতের বাজার না, বাংলাদেশের তো এখন মানে ভারতের বাজারে সয়লাভ হয়ে গেছে আরো বেশি। এখন ভারত বিরোধিতা মানে ওই যে বলছেন চাণক্য নীতি, ওদের বিরোধিতা করতে করতে, বর্জন করতে করতে সেটা দেখি বন্যা স্রোতের মতো আমাদের আরো তলিয়ে আরো দিচ্ছে। ঘটবে, আরো ঘটবে। ডিসেম্বরটা আসতে দেন, ডিসেম্বর আসতে আসতেই এই যে স্মার্ট কার্ড আল্লাদের স্মার্ট কূটনীতি যাদের আছে, এদের দেখেন দৈন্যসহ থাকে কিনা আর কার্ডের ক থাকে কিনা, দেখতে পারবেন এদের পরিণতি কি হয়। 2027 সাল বাংলাদেশ অনেক কিছু ঘটবে, অনেক অনেক কিছু যা কেউ কল্পনাই করতে পারতেছে না। খোদা আওয়ামী লীগ কল্পনা করতে পারতেছে না বাংলাদেশে কি কি ঘটবে। বললাম তো আপনাকে, কালকে যদি শুধু জ্বালানি তেল দেওয়া বন্ধ করে দেয়, আর কারেন্ট আদানিকে যদি বলে, আদানি গ্রুপকে বলে তেল কারেন্টার দেওয়া যাবে না আর জ্বালানি দিল না, আচ্ছা আপনি কল্পনা করেন তো, সরকার আপনি সরকার, এখন তেল গ্যাস দিতেছে তাই দেশ চলে না, 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 10 ঘন্টা থাকে না, 8 ঘন্টা থাকে না, তখন কি জ্যোৎস্নার আলোতে নাকি ওই যে মৌলবীদের পানি পরাতে ফু দিয়ে রাতের বেলা আলো জ্বালাবে? দেখবেন না খেলাটা, দেখতে পারবেন। ভারতের বদান্যতা, ভারতের উদারতা, ভারতের সহনশীলতা, ভারতের কূটনীতি, ভারতের সৌহার্দ্য, ভারতের বন্ধুত্ব, ভারতের এই সকল সৌজন্যতাকে তারা মনে করতেছে ভারতের দুর্বলতা। দেখতে পারবেন জানুয়ারিতে দেখতে পারবেন কোথাকার পানি কোথায় যায়, এরা বুঝতে পারবে। পাকিস্তান, বললামই তো, পাকিস্তানকে একটা গুলি করা ছাড়া, একটা বুলেট, উইদাউট এ বুলেট পাকিস্তান বিকামে বেগারিস্তান। ভারত তো বানায় ফেলছে, এটাকে বলে চাণক্য নীতি। আর যেদিন ভারত চাণক্য নীতি চালাবে, তারেক রহমানের আকল আছে ওইটা বোঝা, জামাতের আকল আছে ওইটা বোঝার, ভাবির পোলাদের আকল নাই, বুঝতে পারবে এরা। আরে ভাই, আমি যে কথাটা বললাম, শুধু ভারত কালকে ঘোষণা করবে আমার এই কথাটা মেনে যে আমরা বাংলাদেশে কোনো চাউল খাদ্যদ্রব্য রপ্তানি করবো না, মানে ঘোষণা দিতে দেবো না, অমুক মাস থেকে বন্ধ করবে, দেখেন না বাংলাদেশে কি করে। আবার বললাম, আর কিছুই করার দরকার নাই তো ভারতের, এনাফ। এই সরকার 3 মাসের 90 ডেজের মধ্যে পড়ে যাবে এই সরকার, কেন যুদ্ধ করতে হবে? ভারতের কপাল ভালো যে এরকম একটা বেকুব সরকার ক্ষমতায় আছে বাংলাদেশে। আর এই বেকুব সরকার, এই মুসলেকা হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর সরকারের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পাইছে, নইলে এতক্ষণ দেখতেন কি করে ফেলতেন। তবে ভাই, নিরীহ নিরীহ যে বললেন, এই যে আমি যেটা বললাম একটু আগে, যে বাণিজ্য ওরা তো অলরেডি বাংলাদেশে ডাবল করে ফেলেছে। বাংলাদেশের বাণিজ্য আগে যেটা ছিল সেটা আরো কমে ছোট হয়ে গেছে। সব মিলিয়ে আমরা কি লাভবান হলাম? আমরা কোথায় আমাদের তো আরো বিশাল লস হয়ে গেছে। ভারতের তো এখন লাভ বেশি, কারণ আগে দিতে হয়েছে বাংলাদেশকে কম আর বেশি, সুবিধা দিতে হয়েছে, এখন কিছুই দিতে হয় না, এখন সে সুবিধা নিতেছে। কিন্তু কয়েকদিন পরে এটাও রাখবে না, তারা জাস্ট